গ্রুপে একটা প্রশ্ন ছিল যে সিপাপ আর বাইপাপ কোনটা কখন ইউজ করবো। আসলে লিখে অ্যান্সার করাটা একটু বেশি টাইম লাগে, আমরা ক্লাসে ডিসকাস করবো এটা। নামের মধ্যে যেটা আমরা দেখি, একটা হচ্ছে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারের প্রেশার, একটা হচ্ছে বাই লেভেল পজিটিভ এয়ারের প্রেশার। মানে সিপাপে কি থাকে, এখানে কন্টিনিউয়াসলি একটা প্রেশার দেওয়া থাকে। এই প্রেশারটা সুবিধা কি, প্লাস আমাদের এয়ার এগুলো ওপেন রাখতে হেল্প করে। বাইপাপে দুই ধরনের প্রেশার থাকে, একটা হাই প্রেশার, একটা হচ্ছে লো প্রেশার। লো প্রেশারটা আমাদের এক্সহেল বা এক্সপাইরেশনে হেল্প করে আর কি। মেইন রোল কি, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিমুভ করতে হেল্প করে। ইন্সপিরেশনের সময় মেনলি আমরা অক্সিজেনটা নিই, আর যখন এক্সপাইরেশন করি বা এক্সহেল করি তখন আমরা কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিই। বাইপাপ মেশিন কি করে, এই যে এক্সেলেশন বা কার্বন ডাইঅক্সাইড এক্সপাইরেশন এটাতে হেল্প করে। মানে যেখানে আপনার কার্বন ডাইঅক্সাইড বাড়বে সেখানে মেনলি বাইপাপের রোল বেশি। কার্বন ডাইঅক্সাইড বাড়লে কি হবে, পিএইচ কমবে নাকি বাড়বে? কার্বন ডাইঅক্সাইড বাড়া মানে রেসপিরেটরি অ্যাসিডোসিস, টাইপ রেসপিরেটরি ফেইলার, পিএইচ কম থাকবে। সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড এক্সেলেশনের সমস্যা, যেহেতু অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, সো এখানে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, পিএইচ কম থাকে। সিওপিডি পেশেন্টে যদি দেখা যায় ইনিশিয়াল মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে পেশেন্টের পিএইচ ইমপ্রুভ হইতেছে না, অ্যাসিডোসিস কন্ডিশনটা থেকেই যাচ্ছে, বা কার্বন ডাইঅক্সাইড টেনশনটা থেকে যাচ্ছে, ইমপ্রুভ হচ্ছে না, তখন আমরা বাইপাপ মেশিন দেবো। সিপাপ মেশিন যেটা, এটা কার্বন ডাইঅক্সাইড এক্সেলেশনে কোনো হেল্প করে না, শুধুমাত্র এয়ারে ওপেন রাখে কন্টিনিউয়াস একটা পজিটিভ এয়ার প্রেশারের মাধ্যমে। এটা দিব হচ্ছে যাদের এয়ারে শুধু অক্সিজেশন দরকার, এয়ারওয়েটা ওপেনই রাখা দরকার। যেমন এক্সাম্পল হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। আর একটা আমি ইউজ করছি পালমোনারি ডিমাতে। তার মানে সিওপিডি যেখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড টেনশন হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড আমাদের রিমুভ করা দরকার, সেখানে সিপাপের তেমন কোনো রোল নাই। এখানে রোল হচ্ছে বাইপাপের। ইনিশিয়াল মেডিকেল ম্যানেজমেন্টটা দেওয়ার পরেও যদি আমরা দেখি সিওপিডি পেশেন্টের পিএইচটা কম রয়েছে, অ্যাসিডিসিসটা পারসিস্ট করতেছে, তখন আমরা বাইপাপ দিব, নট সিপাপ। সিপাপ লাগবে শুধু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আর হচ্ছে পালমোনারি এডিমার ক্ষেত্রে, যেখানে আমার শুধু অক্সিজেশন দরকার, কার্বন ডাইঅক্সাইড বের করাটা অতটা জরুরি না। এটা কি বোঝা গেছে? ওকে, তাহলে ইন শর্ট যদি আমরা বলি, তাহলে সিপাপ হচ্ছে শুধু আমাদের এয়ারওয়ে ওপেন রাখতে হেল্প করবে, অক্সিজেশন হেল্প করবে। ইন্ডিকেশন হচ্ছে পালমোনারি এডিমা, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। বাইপাপ মেশিন দেবো যখন হচ্ছে যে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা রিমুভ করা দরকার হবে, বাইপাপ মেশিনটা কার্বন ডাইঅক্সাইড বের করতে হেল্প করে। দিব হচ্ছে টাইপ 2 রেসপিরেটরি ফেইলারে। পরীক্ষায় মেনলি প্রশ্ন আসে যে অ্যাকিউট এক্সামিনেশন অফ সিওপিডি পেশেন্ট, তার পিএইচ কম আছে, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন আছে, মেডিকেল ম্যানেজমেন্ট দেওয়ার পরেও দেখা যাচ্ছে অ্যাসিডোসিসটা পারসিস্ট করছে, ভালো ডিটেক্ট করছে, সেক্ষেত্রে আমরা বাইপাপ মেশিন দেবো। যেটাই মেনলি হচ্ছে যে কোশ্চেনটা আপলোড দিচ্ছেন ওখানে এটাই ছিল আর কি, পিএইচটা তো এখনো অ্যাসিডিক কন্ডিশনে রয়েছে। তাহলে সিওপিডি ক্ষেত্রে আমাদের বাইপাপ দিব, নট সিপা। আচ্ছা, আমরা হচ্ছে হেমাটোলজি ডিসকাস করবো আজকে। আমাদের ফার্স্ট কোশ্চেন, হোয়ার ইজ দ্য মোস্ট লাইকলি লোকেশন অফ এ প্রাইমারি এক্সটার্নাল ম্যালিগন্যান্ট লিম্ফোমা ইন নন ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্ট? এক্সেলেন্ট। তাহলে এটা হচ্ছে আমরা গ্যাস্ট্রো অলরেডি পড়ে আসছি। মোস্ট কমন সাইট হচ্ছে আপার জিআই ট্র্যাক্ট। আপার জিআইটির মধ্যে হবে মোস্ট কমন সাইট কোনটা? এক্সেলেন্ট, স্টোমাক। তাহলে এটা জিআইটি থেকেও প্রশ্ন আসতে পারে, আবার হেমাটোলজি থেকেও আসতে পারে। Which of the following autoantibodies are responsible for the development of heat type 2 heparin induced thrombocytopenia? সিনারিতে কি বলছে? সিনারিও তো দরকার নাই এখানে, তখন একটু পড়ে আসি। এক্সেলেন্ট। তাহলে অ্যান্সার হচ্ছে যে রাইট অ্যান্সার অ্যান্টি-PF4 হেপারিন অ্যান্টিবডিজ। প্রশ্ন কি বলছে, 32-year-old woman who has been treated for 4 days with heparin for the pulmonary embolus suffers a decreasing platelet count, 190 on admission and 40 on the latest testing, and right arm venous thrombosis. You suspect heparin-induced thrombocytopenia. আর ইউজুয়ালি হচ্ছে আমরা জানি যে কোনো পেশেন্ট যদি প্লেটলেট কাউন্ট কমে যায়,
তাহলে তো আছে ব্লিডিং ম্যানিফেস্টেশন হওয়ার কথা। থ্রোম্বোসাইটোপেনিয়াসে ব্লিডিং করে। কিছু কন্ডিশন আছে যেগুলোতে পেশেন্টের থ্রোম্বোসাইটোপেনিয়া থাকে কিন্তু প্রেজেন্টেশন থাকে থ্রোম্বোটিক ম্যানিফেস্টেশন। এখানে মেইন সমস্যা কি, এক্সেসিভ থ্রোম্বোসিস হয় বা ক্লটিং কোয়াগুলেশন ফ্যাক্টর যে পাথওয়েগুলো আছে এই পাথওয়েগুলো বেশি বেশি অ্যাক্টিভেট হয়। যেমন এই হেপারিন থ্রোম্বোসাইটোপেনিয়া ক্ষেত্রে কি হয়, অ্যান্টি-PF4 হেপারিন অ্যান্টিবডিজ ফর্মেশন হয়। এরা কি করে, প্লেটলেটগুলোকে বেশি বেশি অ্যাক্টিভেট করে। প্লেটলেটগুলো যখন বেশি বেশি অ্যাক্টিভেট হবে এই প্লেটলেটগুলো তখন কি করবে, প্লেটলেট অ্যাগ্রিগেশন করবে, ক্লটিং ফ্যাক্টর পাথওয়েটা অ্যাক্টিভেট করবে, এক্সেসিভ থ্রোম্বাস ফর্মেশন করবে। ফলে পেশেন্টে দেখা যাবে যে এরকম ভেনাস থ্রোম্বোসিস, তারপর হচ্ছে যে স্কিন নেক্রোসিস এই ধরনের প্রেজেন্টেশন থাকবে। আর এখানে যেহেতু প্লেটলেটগুলো বেশি বেশি অ্যাক্টিভেট হয়েছে, বেশি বেশি অ্যাগ্রিগেশন হচ্ছে এবং থ্রোম্বাস ফর্মেশনে বেশি বেশি প্লেটলেট ইউজ হয়ে যাচ্ছে, আমরা যদি প্লেটলেট কাউন্ট দেখি তাহলে দেখব প্লেটলেট কাউন্টটা কম আছে। তার মানে পেশেন্ট আছে থ্রোম্বোসাইটোপেনিয়া, পেশেন্টের প্রেজেন্টেশন হচ্ছে থ্রোম্বোটিক লাইক। যদিও নর্মালি আমরা জানি পেশেন্টের প্লেটলেট কমে গেলে পেশেন্ট ব্লিডিং এ প্রেজেন্ট করার কথা, বাট এই পেশেন্টের মেকানিজম হচ্ছে উল্টা। এখানে বেশি বেশি থ্রোম্বাস ফর্মেশনের কারণে প্লেটলেটটা কমে যায়। তাহলে এরকম আরো কিছু কন্ডিশন আছে ডেভিডসন দেওয়া আছে। কি কন্ডিশন আছে, আমরা যেখানে প্লেটলেট কম পাই বাট হচ্ছে পেশেন্টের ম্যানিফেস্টেশন থাকে থ্রোম্বোটিক, একটা আছে টিটিপি, একটা আছে ডিআইসি, একটা আমরা পেলাম এইচআইটি, আর কিছু একটা আছে এপিএস। অ্যান্টিফসফোলিপিড সিন্ড্রোমের পেশেন্টও থ্রোম্বোসাইটোপেনিয়া থাকে বাট পেশেন্ট প্রেজেন্ট করে ভেনাস থ্রোম্বোসিস, আর্টেরিয়াল থ্রোম্বোসিস নিয়ে। আর একটা হচ্ছে পিএনএইচ, প্যারোক্সিজমাল নোক্সান হিমোগ্লোবিনুরিয়া। পিএনএইচ এর যদিও টিপিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে পেশেন্টের অ্যানিমিয়া থাকে বাট থ্রোম্বোসাইটোপেনিয়া থাকতে পারে এবং পেশেন্টের অ্যাটিপিক্যাল সাইডে থ্রোম্বোসিস থাকে। তাহলে এই পাঁচটা নাম মনে রাখা লাগবে আমাদের অবশ্যই, এগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যদি কোনো পেশেন্টের সিনারিওতে দেখেন যে প্লেটলেট কাউন্ট কম বাট পেশেন্টের ডিভিটি আছে বা স্কিন নেক্রোসিস আছে বা কোথাও থ্রোম্বাস ফর্মেশন আসতেছে, তাহলে সেই ক্ষেত্রে এই ডিজিজগুলো আছে কিনা একটু খেয়াল করে দেখা লাগবে। তাহলে টিটিপির ডিআইসি হেপারিন ইনডিউসড থ্রোম্বোসাইটোপেনিয়া, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, আর একটা হচ্ছে প্যারোক্সিমাল নক্সার্নাল হিমোগ্লোবিনুরিয়া। এই কন্ডিশনগুলোতে প্লেটলেট কাউন্ট কম থাকে আর পেশেন্টের ম্যানিফেস্টেশন থাকে হচ্ছে থ্রোম্বোটিক ম্যানিফেস্টেশন। এটা একবার পরীক্ষায় এমসিকিউ আসছিল জানুয়ারি 20 সালে সম্ভবত। হিটার ম্যানেজমেন্ট কি, ওকে ফার্স্ট ম্যানেজমেন্ট হচ্ছে আমরা হেপারিন বন্ধ করবো, আর সেকেন্ড হচ্ছে অল্টারনেটিভ অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাড করবো। সেকেন্ড প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্লিনিক্যাল অর হিস্টোলজিক্যাল ফিচার্স would most indicate a favorable prognosis, taking into account either clinical features or the bone marrow examination? A 32-year-old woman presents with painless cervical lymphadenopathy, which has been present for 4 months. Biopsy shows Hodgkin's disease. She is further investigated with CT scanning of her chest and abdomen and bone marrow biopsy. তাহলে পেশেন্টের প্রেজেন্টেশন হচ্ছে পেইনলেস সার্ভিক্যাল লিম্ফেডেনোপ্যাথি, এটা হচ্ছে টিপিক্যাল হজকিন লিম্ফোমা। পেশেন্ট হজকিন ডিজিজ ডায়াগনোস হয়েছে, সিটি করা হয়েছে, বোন ম্যারো হয়েছে, ফেভারেবল প্রগনোসিস বা প্রগনোস্টিক ফ্যাক্টর কোনটা? এক্সিলেন্ট। তাহলে হচ্ছে লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট হিস্টোলজি, এটা হচ্ছে মোস্ট ফেভারেবল ফর হজকিন ডিজিজ। এটা ডেভিডসন আছে একদম লিম্ফোমা প্রথম দিকে একটা বক্স আছে সেখানে লেখা আছে কোনটা ফেভারেবল প্রগনোসিস, কোনটা হচ্ছে প্রগনোসিস খারাপ। প্রগনোসিস সবচেয়ে খারাপ হচ্ছে লিম্ফোসাইট ডিপ্লেটেড যেটা, আর লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট এটা হচ্ছে প্রগনোসিস ভালো। বাকি যেগুলো আছে বোন ম্যারো ইনভলভমেন্ট, তারপর সার্ভাইকাল মিডিস্টাল ইনফ্রাডায়াফ্রাগমেটিক লিম্ফেডেনোপ্যাথি, এই ধরনের এক্সটেন্সিভ যদি ইনভলভমেন্ট হয় তাহলে এটাগুলো প্রগনোসিস খারাপ। আমরা যেগুলো স্টেজিং করি তাহলে বোন ম্যারো ইনভলভমেন্ট যদি হয় স্টেজ 4 চলে যাবে। তারপরে সার্ভাইকাল এবং ইনফ্রাডায়াফ্রাগমেটিক, কারণ ডায়াফ্রামের দুই পাশে ইনভলভমেন্ট হয়েছে, স্টেজ 3 দিকে চলে যাবে। ওয়েট লস, পেল এবস্টেন্ট ফিভার হচ্ছে বি সিমটমস। স্টেজ 3, স্টেজ 4 বি সিমটমস এগুলো সবই ইন্ডিকেট করে পোর প্রগনোসিস। লিম্ফোমাল পোর প্রগনোস্টিক ফ্যাক্টরের একটা বক্স সম্ভবত ডেভিডসনে আছে। তাহলে এগুলো সবই ডেভিডসন থেকে আসছে প্রশ্নগুলো।
এখান থেকে আমরা দুইটা প্রশ্ন এখান থেকে পড়তে পারি, একটা এমসিকিউ আসতে পারে, হোয়াট আর দ্য প্রগনোস্টিক ফ্যাক্টরস ফর লিম্ফোমা, তাহলে আমরা পাইলাম হচ্ছে টাইপ 4 এই স্টেজ 3 বা 4 যদি হয়, বি সিনড্রোম যদি থাকে, লিম্ফোসাইট ডিপ্লেটেড থাকে, তাহলে এগুলো সবই পোর প্রগনোসিস। আর গুড প্রগনোস্টিক ফ্যাক্টর লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট হিস্টোলজি। হ্যাঁ, এগুলোও আছে, এগুলো বিভিন্ন প্রশ্ন আসতে পারে, এমসিকিউ হিসেবে আসতে পারে, আবার বয়সেও দিতে পারে। Which one of the following is the most likely vitamin deficiency causing her anemia? 22-year-old patient who is vegan and very active has been complaining of tiredness and shortness of breath for the last 2 months. On examination, she looks anemic. তাহলে একটু very simple একটা কোশ্চেন, অ্যান্সার আছে ভিটামিন B12 deficiency. Which of the following agents is most likely to have been responsible? A 65-year-old man presents to the oncology clinic for review. He is currently managed with multi-agent chemotherapy regime and complains of pains predominantly in feet with loss of sensation. This is causing him difficulty in walking. On examination, he has a peripheral sensory neuropathy affecting both feet and loss of Achilles tendon reflex bilaterally. পেশেন্ট কেমোথেরাপি পাচ্ছে, এখন পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করছে, কোন ড্রাগের কারণে এটা হয়েছে। তাহলে ড্রাগ রিলেটেড অ্যাডভার্স ইফেক্ট এমআরসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এমআরসিপিতে এই ধরনের মিনিমাম 8-10টা প্রশ্ন থাকেই। এখন একটা সিনারি দিতে পারে, যে কোনো ডিজিজের সিনারি দিয়ে তারপর বলবে যে ট্রিটমেন্ট পাচ্ছে, কোন ট্রিটমেন্টের কারণে অ্যাডভার্স ডেভেলপ করছে। তাহলে পেরিফেরাল নিউরোপ্যাথি এটা প্রশ্নটা আছে হচ্ছে ডেভিডসন নিউরাল রিসেপ্টর পেরিফেরাল নিউরোপ্যাথি যে বক্স আছে, ওখানে বেশ কিছু ড্রাগসের নাম দেওয়া আছে, কোন কোন ড্রাগ পেরিফেরাল নিউরোপ্যাথি করে। তাহলে রাইট আনসার আছে ভিনক্রিস্টিন। এছাড়া একটা কমন ড্রাগ যেটা পরীক্ষা আছে সেটা হচ্ছে সিসপ্ল্যাটিন, এই যেটা খুব কমনলি আসে যে যা পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে। বাকি ড্রাগ সাইক্লোফসমাইড থেকে ইম্পর্টেন্ট কোনটা, কি অ্যাডভান্স সবগুলো ড্রাগে অনেক অ্যাডভান্স আছে, কেমোথেরাপি যে ড্রাগগুলো আছে প্রচুর অ্যাডভান্স, বাট পরীক্ষায় যেগুলো আসে আর কি, সাইক্লোর জন্য হেমোরেজিক সিস্টাইটিস মাস্ট, আরেকটা হচ্ছে বোন ম্যারো সাবসেশন, জিআই আপসেট, এই তিনটা মনে রাখা লাগবে অবশ্যই। এর মধ্যে হেমোরেজিক সিস্টাইটিস এটা পরীক্ষা বেশি আসে, আর একটা সাইক্লোসন ইনফার্টিলিটি করতে পারে। ডক্সোজোবিসিন কি করে? ডক্সোজোবিসিন মিলে যে কার্ডিয়াক টক্সিটি করে, হার্ট ফেলার করতে পারে। মিথোট্রিক্সেট এটা তো খুব কমন, অলরেডি আমরা অনেকবার পড়া হয়েছে। মিথোট্রিক্স অ্যাডভার্স রেট কি হইতে পারে? নিউমোনাইটিস, তাহলে অ্যাকিউট প্রেজেন্টেশন হলে সেক্ষেত্রে নিউমোনাইটিস হইতে পারে, আর ক্রনিক ক্ষেত্রে হতে পারে পালমোনারি ফাইব্রোসিস। যদিও এখন বলা হইতেছে যে পালমোনারি ফাইব্রোসিস খুব একটা করে না, বাট পরীক্ষার জন্য আমাদের মনে রাখতে হবে যে মিথোট্রিক্সেট পালমোনারি ফাইব্রোসিস করে। আর এর বাইরে হেপাটাইটিস করতে পারে, বোন ম্যারো সাবসেশন করতে পারে, অ্যান্ড ফাইনালি এটা টেরাটোজেনিক। তাহলে কয়েকটা ইনফরমেশন আমাদের দরকার। স্টেরয়েডের তো অ্যাডভার্স রেট শেষ নাই, কোচিং সেন্টার ফিচার্সগুলো পুরোটাই মনে রাখা লাগবে। স্টেরয়েডে দুই ভাবে প্রশ্ন আসবে, একটা কোচিং সিনারি আসতে পারে, আরেকটা আসতে পারে হেডেক দিয়ে। পেশেন্ট স্টেরয়েড পাচ্ছে লম্বা সময় ধরে, এখন প্রেজেন্ট করছে আর্লি মর্নিং হেডেক নিয়ে, পার্নোস্কোপিকে দেখা গেছে প্যাপিলিডিমা আছে, সাথে +- 6 না পলসি ফিচার থাকতে পারে। ডায়াগনোসিস কি? এইচডিআইসিপি। নেক্সট লাইন আছে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রানিয়াল হাইপারটেনশন।
ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রানিয়াল হাইপারটেনশনে কয়েকটা ভাবে সিনারি আসে। একটা হচ্ছে ইয়ং ওবেস ফিমেল, অথবা ড্রাগ হিস্ট্রিতে আসতে পারে। কোন কোন ড্রাগ করতে পারে? ভিটামিন এ বা রেটিনয়েডস, টেট্রাসাইক্লিন, ওসিপি, আর একটা হচ্ছে স্টেরয়েড। এই চারটি ড্রাগের নাম মনে রাখা লাগবে। পেশেন্টের প্রেজেন্টেশন হয় ইউজুয়ালি সে স্পেস অকুপাইং লেশন হলে যে ধরনের হেডেক হয় আর কি, মানে আর্লি মর্নিং হেডেক থাকবে, কাফিং প্লেসিং এগুলো হয়তো বাড়বে, আর হচ্ছে যে এক্সামিনেশন করলে আমরা প্যাপিলিডাম পাইতে পারি, সামটাইমস সিক্স পলসিপিসাস পাইতে পারি। Which one of the following is the most likely cause of a thrombocytopenia? A 74-year-old woman presented with a 2-day history of extensive bruising. She has a history of ischemic heart disease and is a heavy smoker. Her regular medication is amlodipine and aspirin. She had recently started quinine sulfate for night cramps. Her blood results are hemoglobin কিছুটা কম আছে, এমসিভি নর্মাল, এমসিএইচ এগুলো নর্মাল আছে, ডাব্লিউবিসি কাউন্ট নর্মাল, প্লেটলেট হচ্ছে 11,000 পার কিউবিক মিলিমিটার, অনেক কমে গেছে, ইউরিয়া ইলেকট্রোলাইটস নর্মাল। পেশেন্টের থ্রোম্বোসাইটোপেনিয়া হওয়ার কারণ কি? এক্সেলেন্ট। ড্রাগ ইনডিউসড ইমিউন থ্রোম্বোসাইটোপেনিয়া। কোন ড্রাগ হয়েছে? কুইনিন। ডেভিডসনে থ্রোম্বোসাইটোপেনিয়ার যে বক্স আছে ওখানে 3টা ড্রাগের কথা বলা হয়েছে। একটা হচ্ছে হেপারিন, একটা হচ্ছে কুইনাইন, আর একটা হচ্ছে ভ্যানকোমাইসিন। এর মধ্যে ভ্যানকোমাইসিন দিয়ে লাস্ট কোন একটা পরীক্ষা এফসিসি প্রশ্ন আসছিল, কোন একটা পেশেন্ট ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস সিনোভিয়া ছিল, এরপর পেশেন্ট অ্যান্টিবায়োটিক শুরু করা হয়েছে, পেশেন্টের প্লেটলেট কাউন্ট কমে গেছে। হুইচ ড্রাগ ইজ রেসপন্সিবল ফর থ্রোম্বোসাইটোপেনিয়া? অ্যান্সার ছিল ভ্যানকোমাইসিন। এদেরকে আমরা একটা সিনারি পড়লাম, সেটা হচ্ছে হেপারিন ইন্ডিউস থ্রোম্বোসাইটোপেনিয়া, আর এটা হচ্ছে কুইনাইন ইন্ডিউস থ্রোম্বোসাইটোপেনিয়া। এই 3টা ড্রাগের নাম যেহেতু ডেভিডসন দেওয়া আছে, এর মধ্যে একটা অলরেডি পরীক্ষা আসছে আগে, বাকি 2টা তো পরীক্ষার প্রশ্ন আসতে পারে, তাহলে এই 3টা নাম মনে রাখা লাগবে। Which one of the following is the most likely cause of her clotting abnormalities? A 30-year-old intravenous drug abuser is seen in the emergency department after large vaginal bleeding. She is 34 weeks pregnant. She is on low molecular heparin following a deep vein thrombosis at 24 weeks. A full blood count at 32 weeks was normal and anti-TNA activity within the therapeutic range. Fibrinogen was 6 grams per liter. She transfused 3 units of cross-matched blood at 4 hours later is noted to be leaking from the venous sites and has several large bruises on her arms and legs. Other results: hemoglobin 9.7 grams per deciliter, platelet 54. Blood film shows thrombocytopenia with some red cell fragmentation. প্রথম মিনিমাম 30 সেকেন্ড, এপিডিটি 80 সেকেন্ড, ফিব্রিনোজেন 2.2 গ্রাম পার লিটার, ডি ডাইমার রেস্ট। খুবই কমপ্লিকেটেড একটা সিনারিও, অনেক ইনফরমেশন রয়েছে। আমরা যদি প্রথম থেকে দেখি, 30 ইয়ার ফিমেল, আইভি ড্রাগ অ্যাবিউজার, 34 উইকস প্রেগনেন্ট, তার হচ্ছে একটা ডিপ ভেইন থ্রোম্বোসিস আছে, এটার জন্য লো মলিকুলার হেপারিন পাচ্ছে। তার ফিব্রিনোজেন আগে ছিল হচ্ছে 6, রিসেন্ট টেস্টে আসছে তার 2.2, 6 থেকে কমে গেছে। আদার টেস্টের মধ্যে হিমোগ্লোবিন আছে হচ্ছে 97 গ্রাম পার লিটার, প্লেটলেট কমে গেছে, হিমোগ্লোবিন কমছে, পিটি এপিটি এগুলো বাড়ছে। পিভিপি একটা কি পাইছে? রেড সেল ফ্র্যাগমেন্টেশন।
মানে সিস্টোসাইট। তাহলে কোনো পেশেন্ট যদি পিটি এপিটি দুইটাই বেশি থাকে, প্লেটলেট কম, পিভিএফ এ হিমোলাইসিসে ফিজাস আসছে, ফিব্রিনোজেনটা কমে গেছে, ডায়াগনোস আছে ডিসেমিটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন। রিস্ক ফ্যাক্টরের মধ্যে কি আছে? পেশেন্টের অবস্টেটিক কমপ্লিকেশনস আছে, আর কি বলছে লার্জ পিভি ব্লিডিং হয়েছে, তার কোনো একটা অবস্টেটিক কমপ্লিকেশনস হয়েছে, সেখান থেকে পেশেন্টের ডিআইসি ডেভেলপ করছে। ডিআইসি ক্ষেত্রে পরীক্ষাগুলোতে ইউজুয়ালি মানে খুবই কমন একটা কথা বলা থাকে, সেটা হচ্ছে ভেনিস সেকশন সাইট, এই জায়গাগুলো থেকে ব্লিডিং হয়, মানে যেখানে আমাদের যে কি বলে ক্যানুলা করা হয় যে জায়গাগুলোতে, এই সাইট যদি ব্লিডিং হয়, এটা খুবই টিপিক্যাল ফর ডিআইসি। ইমিডিয়েট ট্রিটমেন্ট হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, আর যদি ফিব্রিনোজেন অনেক বেশি কম থাকে, সম্ভবত ওয়ানে কম থাকে, সেক্ষেত্রে তুমি থেরাপিসিপিড দিতে পারি। ফার্স্ট লাইন সবসময় ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। এটা আসলে প্রশ্ন আসলে দুইভাবে, একটা আসতে পারে ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি, আর একটা আসতে পারে হচ্ছে যে ক্রিয়াপ্রিসিড কখন দিব। ইউজুয়ালি ফার্স্ট লাইন ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিই। এখান থেকে আসলে ফ্রেশ ফ্রোজেন প্লাজমাতে আমাদের বেশিরভাগ অ্যান্টি ক্লটিং ফ্যাক্টরগুলো থাকে। ক্রিয়াপ্রিসিডিতে কোনটা কোনটা থাকে? ক্রায়োপ্রিসিপিটেটে কি কি ক্লটিং ফ্যাক্টর থাকে আমাদের? নয় তো থাকে না, ফ্যাক্টর 8 থাকে, ওয়ান লিভ্যান্ট ফ্যাক্টর, একটা ফিব্রিনোজেন। ডিআইসিতে কি হয়? ক্লটিং ফ্যাক্টর তো অলমোস্ট বেশিরভাগ ক্লটিং ফ্যাক্টর কমে যায়। এখন কোনটা দেওয়া উচিত তাহলে? যদি আমরা ক্রায়োপ্রিসিপিটেট দিই তাহলে কি কি পাবে? ফ্যাক্টর 8, ওয়ান লিভ্যান্ট ফ্যাক্টর, যেটা কোটা ফ্যাক্টর 8 পাবে, আর ফিব্রিনোজেন পাবে। আর যদি আমরা এফএফপি দিই তাহলে কি পাবে? বেশিরভাগ ক্লটিং ফ্যাক্টরগুলো পাচ্ছে তাইলে। তাহলে কোনটা দেবো আমরা? ডিআইসি তো বেশিরভাগ ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয়ে যায়, তাহলে অবশ্যই ফার্স্টে হচ্ছে ফ্রেশ ক্লটিং প্লাজমা। আমরা যদি এক্সট্রা ফিব্রিনোজেন দিতে চাই, সেক্ষেত্রে আমরা ক্রিয়াপ্রিসিপিটেট অ্যাড করতে পারি। Okay, which of the following would you expect to see examination of the blood film? A 38-year-old man presents to the emergency department with rapidly worsening shortness of breath, extreme lethargy, and jaundice. He has recently begun a course of Primaquine prior to traveling to the Far East for a holiday. On examination, he looks pale and jaundiced. Blood pressure, pulse, এগুলো আছে regular. Bilateral crackles on auscultation of the chest. তাহলে পেশেন্টের কি হয়েছে? হেন্স বডি প্রবলেম না পিভিএফ এ। ডায়াগনোসিস কি এটা? গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি। তাহলে কোনো পেশেন্টে যদি আমরা এই দুটো একসাথে কম্বিনেশন পাই, পেশেন্টের অ্যানিমিয়া আছে প্লাস জন্ডিস আছে, মোস্ট লাইকলি এটা হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। পেশেন্টের কি হয়েছে? রিসেন্টলি প্রিমাকোইন শুরু করা হয়েছে, প্রিমাকোইন শুরু করার পরে তার অ্যানিমিয়া এবং জন্ডিস বাড়ছে। তার মানে তার এমন কোনো ডিজিজ আছে যেখানে প্রিমাকোইন অ্যাগ্রাভেট ফ্যাক্টর হিসেবে কাজ করছে। প্রিমাকোইন কি করে? গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি পেশেন্টগুলোর ক্ষেত্রে হিমোলাইসিস অ্যাগ্রাভেট করতে পারে। গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ এটা একটা ইম্পর্টেন্ট এনজাইম, যেটা হচ্ছে আমাদের এইচএমপি শান্ট পাথওয়েতে কাজে লাগে। আরবিসি কি মাইটোকন্ড্রিয়া আছে? তাহলে আরবিসি প্লেটলেট এগুলো মাইটোকন্ড্রিয়া নাই, তাহলে সেলের জন্য যে এনার্জি লাগে, এই এনার্জিটা প্রোডাকশন হয় একটা পাথওয়ে হচ্ছে এইচএমপি শান্ট পাথওয়ে, আর একটা হচ্ছে গ্লাইকোলাইসিস সম্ভবত। এইচএমপি শান্ট যে পাথওয়ে, এই পাথওয়েতে প্রোডাকশন আছে এনএডিপিএইচ। এনএডিপিএইচ কি করে? অক্সিডেটিভ স্ট্রেস থেকে
আরবিসি কে প্রোটেকশন দেয়। তাহলে কোনো পেশেন্টে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রেশন কম থাকে, তাহলে এইচএমপি শার্টে যে পাথওয়ে এটা হ্যাম্পার হবে, এনএডিপিএস তৈরি হতে পারবে না, বডিতে যখনই কোনো অক্সিডেটিভ স্ট্রেস হবে তখন আরবিসি গুলো ব্রেকডাউন হয়ে যাবে। গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রেশন ডেফিসিয়েন্সিতে যে আরবিসি ব্রেকডাউন হয় এটা হয় ইন্টারমিডিয়েট, নট কন্টিনিউয়াস। যখনই বডিতে অক্সিডেটিভ স্ট্রেস কন্ডিশন তৈরি হবে তখনই হিমোলাইসিস হবে। অক্সিডেটিভ স্ট্রেস কখন তৈরি হবে? যখন বডিতে কোনো ড্রাগ বা কেমিক্যাল নতুন করে এন্ট্রি করবে, মানে কোনো কেমিক্যাল এক্সপোজার হবে বা কোনো ড্রাগ খাবে যেগুলো অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে। প্রিমাকুইন, সালফোনামাইড, এথনল অ্যান্টিবায়োটিক আছে যেগুলো পেশেন্ট অক্সিডেটিভ স্ট্রেসফুল কন্ডিশন তৈরি করে, আরবিসি গুলো ব্রেকডাউন হয়। তাহলে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রেশনের মেন সমস্যা হচ্ছে এইচএমপি শান্ট পাথওয়েতে এখানে এনএডিপিএস কম তৈরি হইতেছে এবং অক্সিডেটিভ স্ট্রেস ইনডিউসড হিমোলাইসিস হচ্ছে। এই ধরনের গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রেশন ডেফিসিয়েন্সি যখন হয় তখন আরবিসি গুলোতে রিমনেন্ট অফ ডিএনএ পাওয়া যায়, এটাকে বলা হয় হেন্স বডি। সরি, রিমনেন্টস অফ ডিএনএ হচ্ছে ডিনেচার্ড হিমোগ্লোবিন। এটা যখন স্প্লেনে যায়, স্প্লেনের ম্যাক্রোফেজগুলো যখন একটা অ্যাবনর্মাল আরবিসি দেখে, সে কি করে এটাকে কেটে দেয় বা খেয়ে ফেলে আর কি। তখন যে সেলটা পাওয়া যায় এটাকে কি বলা হয়? বাইট সেল। তাহলে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রেশন আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে হেন্স বডি পাইতে পারি, এটা হচ্ছে ডিনেচার্ড হিমোগ্লোবিন, আর একটা পাইতে হচ্ছে বাইট সেল, আর একটা পাওয়া যাচ্ছে ব্লিস্টার সেল। এটা পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে এটা পিভি ফলে কি কি পাওয়া যেতে পারে, হেন্স বডি আর যেটা হচ্ছে এগুলা। ট্রিটমেন্ট হচ্ছে এখানে সাপোর্টিভ ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে যে যে ড্রাগগুলো আছে ড্রাগগুলো অ্যাভয়েড করতে হবে, যেগুলো যেরকম ড্রাগ বা কেমিক্যাল যেগুলো অ্যাগ্রাভেট করে এগুলো অ্যাভয়েড করা, আর সাথে সাপোর্টিভ ট্রিটমেন্ট। An 18-year-old man comes to the emergency department for review. He has become increasingly short of breath over the past 48 hours and is concerned as he is passing dark brown urine. He has a history of deep vein thrombosis some 12 months earlier, for which he took warfarin for a 6-month period. Unexamined blood pressure pulse is normal. He looks pale and slightly short of breath. Investigation reveals low hemoglobin with reticulocytosis, normal WBC, low platelet, increased LDH, urine dipstick test positive for blood, no red cells seen in microscopy. Excellent. তাহলে ডায়াগনোস হচ্ছে প্যারোক্সিমাল নোক্সানাল হিমোগ্লোবিনুরিয়া। কি কি আছে পেশেন্টের? লো হিমোগ্লোবিন, লো প্লেটলেট, এবং অ্যানিমিয়াটা কি ধরনের? হিমোলাইটিক অ্যানিমিয়া। এখানে রেটিকুলোসাইট কাউন্ট বেশি, এলডিএইচ বেশি। হিমোলাইটিক অ্যানিমিয়া আছে, থ্রোম্বোসাইটোপেনিয়া আছে, সাথে থ্রোম্বোসিস আছে। এটা হচ্ছে টিপিক্যাল ফর প্যারোক্সিমাল নোক্সানাল হিমোগ্লোবিনুরিয়া। আর ক্লিনিক্যাল সিমটমস মধ্যে কি বলছে? ডার্ক ইউরিন আর সাথে ডিভিটি আছে। তাহলে মোটামুটি খুবই টিপিক্যাল একটা সিনারিও ফর প্যারোক্সিমাল নোক্সানাল হিমোগ্লোবিনুরিয়া। আচ্ছা, এখানে একটা কথা বলেছে, ইউরিন ডিপিস্টিক পজিটিভ ফর ব্লাড বাট নো রেড সেল সিনস অন মাইক্রোস্কোপি। এটা কারণ কি? এটা হচ্ছে নেফ্রোলজির প্রশ্ন। ডিপিস্টিক পজিটিভ বাট কোনো আরবিসি নাই, এখানে ডিপিস্টিক পজিটিভ ফর ব্লাড বলছে। তাহলে ডার্ক ইউরিন বা পেশেন্ট হেমাসুরিয়া কমপ্লেন করতেছে, ডিপিস্টিক টেস্ট করে দেখা গেলো পজিটিভ বাট মাইক্রোস্কোপি করে দেখা গেলো কোনো আরবিসি নাই। নেফ্রোলজিতে হেমাসুরিয়া একটা বক্স আছে না, নিচে ছোট করে লেখা আছে যে ডিপিস্টিক পজিটিভ থাকে কিন্তু আরবিসি পাওয়া যায় না, কি কন্ডিশন হতে পারে? দিয়ে প্রোটিন ফ্যাক্টরাইজ
একটা হচ্ছে হিমোগ্লোবিন ইউরিয়া, আর একটা হচ্ছে মায়োগ্লোবিন ইউরিয়া। এই কন্ডিশনগুলোতে ডিপিস্টিক টেস্ট পজিটিভ আসতে পারে। এই পেশেন্টটা কেন পজিটিভ আসলো? পিএনএসি কি ধরনের হিমোলাইসিস হয়? এক্সট্রাভাস্কুলার আর ইন্ট্রাভাস্কুলার? ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিসের মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি, বা কনফার্মেটরি ফিচার যদি বলা হয়? হিমোগ্লোবিন আর হিমোসিডেনিউরিয়া। হিমোসিডেনিউরিয়া এই হিমোসিডেনিনটা আসে কোথা থেকে? হিমোগ্লোবিন থেকে। হিমোগ্লোবিন যখন ইউরিনে পাস করে, এগুলো হচ্ছে যে আমাদের যে যেগুলো সেল আছে সেগুলো হচ্ছে হিমোগ্লোবিনগুলো এনকাপ করে, পরে সেগুলো সিডেন হিমোসিস হিসেবে ডিপোজিশন করে। রেটিকুলার সেলগুলো যখন এপিথেল সেলগুলো যখন এখান থেকে শেডিং হয় তখন হচ্ছে হিমোসিডেনিউরিয়া হিসেবে প্রেজেন্ট করে। তখন হিমোগ্লোবিন ইউরিয়া বা হিমোসিডেনিউরিয়া দুইটাই হচ্ছে ফিচার্স ফর ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। তাহলে পিএনএস আসলে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হয়। ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হওয়ার কারণে এখানে হিমোগ্লোবিন ইউরিয়া হয়। সেই হিমোগ্লোবিন ইউরিয়াটাই পেশেন্ট ডার্ক ইউরিন হিসেবে দেখে। এই হিমোগ্লোবিন ইউরিয়া হওয়ার কারণে ইউরিন ডিপস্টিক টেস্ট করার পরে পজিটিভ আসতেছে, বাট যখন রুটিন মাইক্রোস্কোপি করা হচ্ছে তখন দেখা যাচ্ছে এখানে কোনো আরবিসি নাই। তাহলে ডিপস্টিক যে পজিটিভ আসছিল এটা আসছিল হিমোগ্লোবিনের জন্য পজিটিভ আসছিল। ঠিক আছে, তাহলে এখান থেকে অনেক প্রশ্ন পড়া আছে। পিএনএসে কোন ধরনের হিমোলাইসিস হয়, ইন্টারভাস্কুলার হিমোলাইসিস হলে আমরা কি ফিচার্স পাবো, হিমোলাইসিস হলে কি ফিচার্স পাবো, হিমোলাইসিসের সাথে যদি ভেনাস থ্রম্বোসিস থাকে তাহলে ডায়াগনোসিস কি। তাহলে এখানে প্রচুর প্রশ্ন আসছে। এখন কথা হচ্ছে এখানে চাইছে আমাদের ডায়াগনোসিস, চাইছে ট্রিটমেন্ট। তাহলে এখানে ট্রিটমেন্ট কি হবে? C5 অ্যান্টি C5 মনোক্লোনাল অ্যান্টিবডি ইকুলিজুমাব। ইকুলিজুমাব দেওয়ার আগে আমাদের ভ্যাকসিনেশন করা লাগে। কিসের এগেইনস্টে ভ্যাকসিনেশন করা লাগবে? ইথেরিয়া মেনিনজাইটিস। তাহলে এখান থেকে কয়েকটা প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে ডায়াগনোসিস আসতে পারে, সেকেন্ড ট্রিটমেন্ট আসতে পারে, থার্ড আসতে পারে ইকুলিজুমাব মেকানিজম অফ অ্যাকশন, দ্যাটস অ্যান্টি C5 মনোক্লোনাল অ্যান্টিবডি। ফোর্থ আসতে পারে আমরা ট্রিটমেন্ট শুরু করে কি করব, ভ্যাকসিনেশন করতে হবে। সিক্স কোশ্চেন আসতে পারে ইকুলিজুমাব দিলে কোন ধরনের ইনফেকশন রিস্ক বেশি থাকে, তাহলে সেটা হচ্ছে নিজেদের মেনিনজাইটিস। তাহলে কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি যদি থাকে তাহলে সেক্ষেত্রে এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াগুলোর ইনফেকশনের রিস্ক বেড়ে যায়। আমরা যখন ইমিউনোলজি পড়বো তখন আমরা এগুলো ডিসকাস করবো ইনশাআল্লাহ। তাহলে এক্ষেত্রে মেনিনজাইটিসে আগে ভ্যাকসিনেশন করে রাখতে হবে। অ্যান্সার হচ্ছে ইকুলিজুমাব, যেটা একটা অ্যান্টি C5 মনোক্লোনাল অ্যান্টিবডি। ইকুলিজুমাব আর কোথায় ইউজ করতে পারি আমরা? Which one of the following is the most appropriate anticoagulation regimen? A 53-year-old man with antiphospholipid syndrome had two deep vein thrombosis in the past. তাহলে APS এর পেশেন্ট সাথে 2 episodes of DVT। ট্রিটমেন্ট কি হবে? আর কেউ? অ্যাসপিরিন দিয়েছে আমরা প্রেগনেন্সি হলে, ইটস এ মেল পেশেন্ট। লং টার্ম হেপারিন
আর কেউ? এটা কিন্তু ডেভিডসনের প্রশ্নই। এপিএস এর পেশেন্ট যদি স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করে তার ট্রিটমেন্ট, এপিএস এর পেশেন্ট যদি রিকারেন্ট টিবিটি নিয়ে প্রেজেন্ট করে ট্রিটমেন্ট। এক্সেলেন্ট, তাহলে হচ্ছে লাইফ লং ওয়ারফেরিন। এখানে খুব ইন্টারেস্টিং কয়েকটা ইনফরমেশন আছে, আমরা এগুলো এর আগে ডিসকাস করছি। প্রথম কথা হচ্ছে যে কোনো ডিবিডিতে আমাদের ফার্স্ট লাইন চয়েস হচ্ছে ডোয়াক, ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট, যেগুলো হচ্ছে নিউয়ার ড্রাগ আছে, যেমন এপিক্সাবান, রিভারক্সাবান, এডোক্সাবান, তারপর হচ্ছে আর ডেবিগ্যাট্রিন ধরনের ড্রাগ যেগুলো, এর মধ্যে চয়েস করা হচ্ছে বেশি এডোক্সাবান, রিভারক্সাবান। এক্সেপশন হচ্ছে এপিএস। এপিএস এর ক্ষেত্রে আমাদের এখনো ফার্স্ট লাইন হচ্ছে ওয়ারফেরিন। এটা একটা ইনফরমেশন। সেকেন্ড একটা ইনফরমেশন হচ্ছে যদি কোনো পেশেন্টের আর্টেরিয়াল থ্রম্বোসিস হয়, যেমন স্ট্রোক, এমআই, পেরিফেরাল আর্টেরিয়াল, এগুলোতে আমরা ইউজ করি অ্যাসপিরিন। যদি কোনো পেশেন্টের ভেনাস থ্রম্বোসিস হয়, যেমন ডিভিটি, পালমোনারি এম্বোলিজম, এগুলোতে আমরা ইউজ করি অ্যান্টিকোয়াগুল্যান্ট ড্রাগ, মানে ওয়ারফেরিন, রিভারক্সাবান, এই টাইপের ড্রাগগুলো। তাহলে এখানে অ্যাসপিরিনের কোনো রোল নাই। ডিপ ভেন থ্রম্বোসিস হলে অবশ্যই আমাদের অ্যান্টিকোয়াগুল্যান্ট দিতে হবে। সেকেন্ড হচ্ছে হেপারিন। হেপারিন হচ্ছে আমরা ইউজুয়ালি ইউজ করি না এখন, আনলেস পেশেন্ট প্রেগনেন্সি থাকে, প্রেগনেন্ট ওম্যানদের ক্ষেত্রে। প্রেগনেন্টের ক্ষেত্রে ওয়ারফিন কন্ডিকেট, সেক্ষেত্রে আমরা হেপারিন দিই। অ্যাসপিরিন অ্যান্ড ওয়ারফিন এটা আমরা দিই হচ্ছে প্রেগনেন্ট ওম্যানদের ক্ষেত্রে, এটা হচ্ছে একটা মেল পেশেন্ট। তাহলে এখানে বাকি অপশন থাকলো দুইটা, ওয়ারফিন ফর 6 মান্থস, ওয়ারফিন লাইফ লং। এপিএস এর পেশেন্টে যদি এরকম থ্রম্বোটিক ম্যানিফেস্টেশন থাকে, এই পেশেন্টদেরকে লাইফ লং ওয়ারফিন দিতে হবে। এটা ডেভিডসনের এপিএস এর ট্রিটমেন্ট লেখা আছে, ওখানে দেখবেন একটা দুটো লাইন পরে হয়তো লেখা আছে এটা। লাইফ লং ওয়ারফিন দেবো এটাকে আমরা। Which one of the following investigations is most likely to be diagnostic? A 23-year-old man presents with a 3 to 4 centimeter lump on the right side of his neck, which is first noticed 2 months ago. He tried several homeopathic medications, but the lump steadily increased in size. He also noticed some shortness of breath, sweating at night. On examination, the mass is firm, non-tender, not fixed to defy structures or to the skin. He is slightly pale, but no other masses are palpable. Temperature is 38 degrees Celsius. Fine needle aspiration biopsy of the mass. Okay. So diagnosis কি লিম্ফোমা। লিম্ফোমার ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস কি? এক্সিলেন্ট, এক্সিশন বায়োপসি। হজকিন লিম্ফোমা, নন হজকিন লিম্ফোমা আমরা কিভাবে আলাদা করি? রেড স্টোন সেল। রেড স্টোন সেল দেখতে হলে আমাদের অবশ্যই আছে বায়োপসি নিতে হবে। এফএনএসি করলে এখানে আমরা হজকিন নন আলাদা করতে পারবো না, যে কারণে আমরা এফএনএসি এখানে করবো না, আমরা এখানে করবো এক্সেশন বায়োপসি। এটা খুবই ইম্পর্টেন্ট। লিম্ফোমা যদি সাসপেক্টেড থাকে সেক্ষেত্রে আমাদের অবশ্যই এক্সেশন বায়োপসি করতে হবে। Which one of the following is the most likely diagnosis? A 17-year-old girl from Nigeria who recently immigrated to England has been referred by her GP because she looks anemic. On examination, you notice frontal bulging of the skull and chronic leg ulcers. Hemoglobin is 70 gram per liter and Howell Jolly bodies are seen. তাহলে ইয়ং পেশেন্ট, অ্যানিমিয়া আছে, এক্সামিনেশনের কাছে ফ্রন্টাল বজিং আছে, পেশেন্টের লেগ আলসার আছে, ক্রনিক লেগ আলসার, হিমোগ্লোবিন তো কম আছে, আর সাথে হালজালি বডি আছে। এক্সিলেন্ট। তাহলে কোশ্চেনটা একটু কঠিন হয়তো মনে হতে পারে দেখে। ডায়াগনোসিস হচ্ছে সিকল সেল ডিজিজ। তাহলে এখানে কনফিউশন যেটা হইতে পারে ফ্রন্টাল বজিং দেখে, যেহেতু আমরা মোটামুটি জানি ফ্রন্টাল বজিং থ্যালাসেমিয়া পেশেন্টে আমরা বেশি দেখে অভ্যস্ত বা জেনে অভ্যস্ত। ফ্রন্টাল বজিং হয় মেইনলি হচ্ছে যে এক্সট্রামিডুলি হেমাটোপয়েসিস বেশি হওয়ার কারণে। যেসব পেশেন্টের ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া থাকে তাদের এই অ্যানিমিয়া কম্পেনসেট করার জন্য এক্সট্রামিডুলি হেমাটোপয়েসিস বেশি হয়, যে কারণে ফ্রন্টাল বজিংগুলো পাওয়া যায়।
এটা নন স্পেসিফিক, এটা যে কোনো হিমোলাইটিক অ্যানিমিয়া বা ক্রনিক অ্যানিমিয়াতে হইতে পারে, ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়াগুলোতে। তাহলে এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পেশেন্টের ক্রনিক লেগ আলসারেশন আছে, আর একটা হচ্ছে হায়োজলি বডি আছে। হায়োজলি বডি কোথায় পাওয়া যায়? হাইপোস্প্লেনিজমে। তার মানে কোনো পেশেন্টে যদি স্প্লেনেক্টমি করা হয় বা স্প্লেনের ফাংশন কমে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা হায়োজলি বডি পাই। হায়োজলি বডি হচ্ছে একটা ডিএনএ রিমেনেন্ট ইন আরবিসি। এই ধরনের অ্যাবনর্মাল আরবিসি গুলো রিমুভ করার কথা ছিল স্প্লিনের। স্প্লিন যদি প্রপারলি ফাংশন না করে বা কোনো পেশেন্ট স্প্লিন না থাকে, তাহলে এই সেলগুলো রিমুভ করতে পারে না, তখন এই ধরনের অ্যাবনর্মাল ইনক্লুশন বডি সম্পন্ন সেল পাওয়া যায়, আরবিসি পাওয়া যায়। তাহলে হায়োজলি বডি পাওয়া যায় মানে হচ্ছে পেশেন্টের হয় স্প্লিন নাই অথবা থাকবে সেটা ফাংশন করতেছে না। তাহলে হাইপোস্প্লেনিজমের একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে সিকল সেল ডিজিজ। কেন হাইপোস্প্লেনিজম হয়? আমরা জানি সিকল সেল ক্রাইসিস হলে বিভিন্ন অর্গানের সাপ্লাই বন্ধ হয়ে যায়, ব্লাড সাপ্লাইগুলো বন্ধ হয়ে যায় সিকলিং এর কারণে। যেরকম কোনো পেশেন্ট যদি ক্রনিক্যালি এরকম স্প্লেনে ইনফেকশন হয়, মানে সাপ্লাই এরকম হ্যাম্পার্ড হয়, একটা সময় দেখা যায় স্প্লেনের ফাংশন লস হয়ে যায়, পেশেন্টের হাইপোস্প্লেনিজম ডেভেলপ করে, যে কারণে এই পেশেন্টের ক্ষেত্রে হায়োজলি বডি পাওয়া যেতে পারে। তাহলে পোস্ট স্প্লেনেক্টমি বা হাইপোস্প্লেনিজমের যে কজগুলো আছে সেখানে আমরা হায়োজলি বডি পাবো। হাইপোস্প্লেনিজমের একটা কজ আমরা পড়লাম সিকল সেল ডিজিজ, আর একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে সিলিয়াক ডিজিজ। তাহলে সিলিয়াক ডিজিজ দিয়ে অনেক সময় হায়োজলি বডি এবং ক্লু দিয়ে সিনারি আসতে পারে। Which of the following is the most appropriate next step to control heart bleeding? 62-year-old woman presents to the emergency department with hematemesis and extensive skin bruising. She has been managed by her GP with trimethoprim for symptoms of UTI over the past few days. Her blood pressure is 90/60, pulse 95, temperature 98, 38.6 degrees Celsius. There is extensive bruising and petechial rash over the upper body, and she has soiled herself with melena. Normal saline infusion has been given. Investigation reveals low hemoglobin, raised WBC, low platelet, increased creatinine, increased PT and APTT. তাহলে একটা পেশেন্ট প্রেজেন্ট করছে ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে, হেমাটাইমিসিস আছে, মেলান আছে, স্কিন র্যাশ আছে, পেশেন্টের ফিভার আছে, আর পেশেন্টের হাইপোটেনশন আছে, ব্লাড প্রেশার কম, আর ব্যাকগ্রাউন্ড হিস্ট্রির মধ্যে আছে পেশেন্টের ইউটিআই আছে, যেটা হচ্ছে ট্রাইমেথোপ্রিম দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছিল। আর এখন পেশেন্টের ইনভেস্টিগেশনের মধ্যে আছে হিমোগ্লোবিন কম, পিটি এপিটি বেশি, ক্রিয়েটিন বেশি, প্লেটলেট কম। তাহলে ডায়াগনোসিস কি এটা? ডিআইসি, এক্সিলেন্ট। টি টাইমের কথা কেন বলা নাই, টি টাইম আর বেশি থাকতে পারে। এই সিনারিও আমাদের ডিআইসি ডায়াগনোস করতে হবে। আচ্ছা, থ্রোম্বোসাইটোপেনিয়া হলে পিটিএপিটি তো বাড়বে না। প্রথম মিন টাইম বেশি, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোসিস টাইমও বেশি। এটার মানে হচ্ছে পিটিএপিটি দুইটা বেশি থাকে কোথায়? যদি কমন পাথওয়ে ইনভলভমেন্ট হয় অথবা এক্সটেন্সিভ যদি ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয়। কমন সিনারিও থাকে হচ্ছে ডিআইসি। পিটিএপিটি দুইটা বেশি পারলে মোটামুটি পরীক্ষা ধরে নেবেন এটা ডিআইসি সিনারিও। তাহলে এটা ডায়াগনোস হচ্ছে ডিআইসি। কেন হয়েছে? পেশেন্টের একটা ইউটিআই ছিল, সেখান থেকে সেপসিস হয়েছে, পেশেন্টের ব্লাড প্রেশার কম, পালস কিছুটা বেশি, টেম্পারেচার আছে, সেপসিস থেকে ডিআইসি ডেভেলপ করছে। ডিআইসি ডেভেলপ করার কারণে পেশেন্ট এখন ব্লিডিং ম্যানিফেস্টেশনে প্রেজেন্ট করছে, পিটিএপিটিগুলো বেশি, প্লেটলেট কম।
তাহলে ট্রিটমেন্ট কি হবে? এক্সেলেন্ট, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। তাহলে কিছু প্রশ্ন থাকবে যেখানে ডিআইসি টিপিক্যাল সব দেওয়া থাকবে, ডিটারমিনেন্ট সব বেশি, কিছু প্রশ্ন দেওয়া থাকবে যেখানে অল্প কিছু ক্লু দেওয়া থাকবে, বাকিগুলো দেওয়া থাকবে না। তাহলে এখান থেকেও অ্যান্সারগুলো বের করতে হবে। Which of the following is a possible underlying malignancy? A 61-year-old woman presents to the clinic for review. She has hyperpigmented, thickened skin in axilla and groin regions. She reports that she often feels full after a meal and has lost 8 kg weight over the last 6 months. Although she did not intend this to happen, there is a history of hypertension and mild asthma, but nil else of note. Examination revealed darkened, thickened areas of skin affecting her axilla and both sides of groin. BMI 29, no other findings on clinical examination. Excellent. তাহলে ডায়াগনোসিস হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাডিনোকার্সিনোমা। এই যে স্ক্রিন র্যাশের কথা বলা হয়েছে, এটা কিসের ডেসক্রিপশন দেওয়া হয়েছে এখানে? অ্যাকান্থোসিস নিগ্রিকান্স। তাহলে পেশেন্টের অ্যাকান্থোসিসের একটা ডেসক্রিপশন দেওয়া হয়েছে, সাথে পেশেন্টের ওয়েট লস আছে, আর্লি স্যাটাইটি আছে, ডায়াগনোসিস গ্যাস্ট্রিক অ্যাডিনোকার্সিনোমা। এখান থেকে এটাই ভাবে একটা প্রশ্ন আসতে পারে। এর আগে একটা এসবিও প্রশ্ন আসছিল এফসিপিএস এ, গ্যাস্ট্রিক অ্যাডিনোকার্সিনোমা প্যারানিউপ্লাস্টিক ফিচার্স কি কি আছে। একটা পড়লাম অ্যাকান্থোসিস নিগ্রিকান্স, আর কি কি আছে? ডার্মাটোমায়োসাইটিস একটা করতে পারে, আরেকটা থ্রোম্বোফ্লেবাইটিস, ক্রোশের সাইন করতে পারে একটা, স্পেলিংটা আমার মনে নাই, একটু দেখে নিন। তাহলে এই তিনটা প্যারানিউপ্লাস্টিক ফিচার হতে পারে গ্যাস্ট্রিক কার্সিনোমা। এটা হচ্ছে এর আগে একবার এফসিস পরীক্ষা সিঙ্গেল বেস্ট আসছিল। ইসোফেজাল কার্সিনোমা তো, ইসোফেজাল কার্সিনোমা তো অপশন নাই, ইসোফেজাল কার্সিনোমা তো অ্যাকান্থোসিস হইতে পারে, বাট এটা তো যদি ইসোফেজাল কার্সিনোমা অপশন থাকতো তারপর গ্যাস্ট্রিক কার্সিনোমা অ্যান্সার হতো। ইসোফেজাল কার্সিনোমা ইউজুয়ালি ই থাকে হচ্ছে কমপ্লেন হচ্ছে ডিসফেজিয়া। এই পেশেন্টের কমপ্লেন আছে শি ওপেন ফিলস ফুল আফটার মিল, মানে আর্লি স্যাটাইটি কমপ্লেন করছে। এটা হচ্ছে যে গ্যাস্ট্রিক কার্সিনোমা ফেভার বেশি যায়। Which one of the following would you most likely expect to see in on his blood film? 19-year-old man presents to the clinic, routine follow-up 12 months after removal of his spleen. তাহলে একটু আমরা ডিসকাস করছি কি পাবো, হাইলজলি বডি পাবো, বাকিগুলো আমাদের ইম্পর্টেন্ট হেজ বডি, এটা আমরা ডিসকাস করে আসছি। Given this, what is the likely underlying cause of hemolysis? 34-year-old immigrant of African origin is prescribed ciprofloxacin for infection. He suffers problems with acute hemolysis. We suspect glucose 6-phosphate dehydrogenase deficiency. তাহলে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি হিমোলাইসিস কেন হয়? এক্সেলেন্ট, ডিউ টু রিডিউসড লেভেল অফ এনএডিপিএস। তাহলে এগুলো প্রশ্ন সব এমআরসিপি প্রশ্ন হলে এগুলো কিন্তু সবই ডেভিশনে আছে। আর এমআরসিপিতে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট থাকে যে অরিজিনগুলো, যেমন আফ্রিকান অরিজিন, একটু আমি বললাম নাইজেরিয়ান অরিজিন, এগুলো মেইনলি দেওয়া থাকে কোন লেখাগুলোতে কোন ডিজগুলো বেশি মানে প্রিফারেন্ট আর কি। এইভাবে মনে রাখতে পারলে তো ভালো, যদি মনে না থাকে সেটা সমস্যা না, এই সিনারি দেখে ডায়াগনোস করা যাবে, এটার জন্য অরিজিন মনে রাখার দরকার নেই। অল্প কিছু ডিজিজ আছে যেগুলোতে এরিয়া মনে রাখা ইম্পর্টেন্ট, বেশিরভাগ প্রশ্ন হচ্ছে যে এরিয়া না মনে রাখলেও জাস্ট সিনারি দেখে ডায়াগনোস করা যাবে। Which one of the following is the most common symptom at presentation of myelofibrosis? এটা মুখস্থ প্রশ্ন, এটা ফ্যাটিক। মাইলোফাইব্রোসিস পেশেন্টগুলোর মেইন প্রেজেন্টেশন থাকে হচ্ছে ফ্যাটিক নিয়ে। Enoxaparin has thus been recommended as the new low-molecular heparin of choice in your hospital chest. Which of the following represents the primary mechanism of action for low-molecular heparin? ডেভিডসন একটা বক্স আছে, অ্যান্টিপ্লেটলেট অ্যান্টিকোগুলেন্ট রেগুলার মেকানিজম অফ অ্যাকশন, এটা থেকে লাস্ট কয়েক বছর রেগুলার প্রশ্ন আসতেছে, কোনো কোনো পরীক্ষায় 2টা করে প্রশ্ন আসে মেকানিজম অফ অ্যাকশন দিয়ে, এগুলো খুব ভালো করে মনে রাখা লাগবে।
তাহলে লো মোলিকুলার হেপারিন মেকানিক্যাল অ্যাকশন কোনটা? ফ্যাক্টর 10 ইনহিবিটর এগুলো আলাদা। এপিক্সাবান, রিভারক্সাবান, এডোক্সাবান এই গ্রুপগুলো হচ্ছে ডিরেক্টলি ফ্যাক্টর 10 এর সাথে বাইন্ড করে। এক্সেলেন্ট। তাহলে লো মোলিকুলার হেপারিন হচ্ছে ইনডিরেক্টলি ফাংশন করে। এটা হচ্ছে যে অ্যান্টিথ্রোমিন 3 এর সাথে বাইন্ড করে। অ্যান্টিথ্রোমিন 3 এর সাথে বাইন্ড করে এটা হচ্ছে ফ্যাক্টর 10 এবং থ্রোম্বিন এগুলোকে ইনহিবিট করে। অ্যান্টিথ্রোম্বিনের কাজ হচ্ছে ফ্যাক্টর 10 এর থ্রোম্বিন এগুলোকে ইনহিবিট করা। লো মোলিকুলার হেপারিন কি করে? অ্যান্টিথ্রোম্বিনের সাথে বাইন্ড করে এটার ফাংশনকে অ্যাগ্রাভেট করে বা ফাংশনকে স্টিমুলেট করে। তাহলে এটা হচ্ছে ইনডিরেক্টলি কাজ করে। আর রিভারক্সাবান, এপিক্সাবান এই ধরনের গ্রুপগুলো সে হচ্ছে ডিরেক্ট ফ্যাক্টর 10 এর সাথে কাজ করে। তাহলে বক্সটা একটু ভালো করে দেখে নেবেন, ডেফিনিশন লেখা আছে কোনগুলো ডিরেক্টলি কাজ করে, কোনগুলো ইনডিরেক্টলি কাজ করে, এর মধ্যে ওরাল কোনগুলো আছে, কোনগুলো প্যারেন্টাল আছে, সবগুলো আলাদাভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। Which of the following is the most likely diagnosis? 72-year-old man is referred to the clinic with increasing tiredness and dull abdominal pain. He has a past history of hypertension, inferior MI, blood pressure, pulse is normal. He has gross splenomegaly and distended abdomen. Investigation shows low hemoglobin, low platelet, low normal. Blood film reveals leukoidaplastic picture with a teardrop cells. Excellent. তাহলে diagnosis হচ্ছে myelofibrosis. তাহলে মাইলোফাইব্রোসিসের পেশেন্টগুলো ইউজুয়ালি থাকে হচ্ছে ওল্ড এজের পেশেন্ট, ক্লিনিক্যালি ইউজুয়ালি ফ্যাটিক, ওয়েট লস এগুলো থাকতে পারে, ম্যাসিভ স্প্লেনোমেগালি থাকে। তাহলে ম্যাসিভ স্প্লেনোমেগালি যে কয়েকটা কজ আছে তার মধ্যে একটা হচ্ছে মাইলোফাইব্রোসিস। আর ইনভেস্টিগেশন ইউজুয়ালি সাইটোপেনিয়া থাকে, সেটা হইতে পারে প্যানসাইটোপেনিয়া অথবা যে কোনো সাইটোপেনিয়া থাকতে পারে। আরেকটা হচ্ছে টিয়ারড্রপ সেল পাওয়া যাবে। যারা এই মাসে পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে পারেন, সেটা হচ্ছে যে শর্টকাটগুলো আর কি। এটা হচ্ছে বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে লাস্ট লাইনগুলোতে অনেক ইম্পর্টেন্ট ক্লু দেওয়া থাকে আর কি। মাইলোফাইব্রোসিসের ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে যে একটা হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট আর একটা হচ্ছে সম্মত ইউজ করা হয়, জ্যাক টু ইনহিবিটর ড্রাগগুলো ইউজ করা হয় এখানে। জ্যাক টু ড্রাগ ইনহিবিটর আল দিয়ে একটা নাম ছিল, বলে গেছি। ওখানে আছে জ্যাক টু ইনহিবিটর, দেখে নিয়ে এটা আছে। রসুলটিন বা এই কোনো একটা ড্রাগ ছিল। A 62-year-old man presents to his GP for the third time in 6 months complaining of tiredness, lethargy, and depression. Finally, the GP consents to some blood tests, which reveals hemoglobin 19 gram per deciliter, WBC count 12K, platelet 495K per cubic millimeter. Past history of note includes gout, which has developed over the past year and was put down to excess alcohol consumption. Plasma volume and leukocyte alkaline phosphatase are also elevated. তাহলে পেশেন্টের মেইন প্রেজেন্ট হচ্ছে টায়ার্ডনেস, লিথার্জি এন্ড ডিপ্রেশন। ইনভেস্টিগেশন করে দেখা গেছে তার হিমোগ্লোবিন বেশি, ডাব্লিউবিসি বেশি, প্লেটলেটও বেশি। আর প্রেজেন্টেশনে কি আছে? গাউট আছে, অ্যালকোহল কনজাম্পশন হিস্ট্রি আছে, প্লাজমা ভলিউম এন্ড লিউকোসাইট অ্যালকালাইন ফসফেটাস এলিভেটেড। ডায়াগনোসিস কি তাহলে? এক্সেলেন্ট। প্রাইমারি পলিসাইথেমিয়া। প্রাইমারি না কেন? পেশেন্টটা একটা ক্লু দেওয়া আছে, প্লাজমা ভলিউম এলিভেটেড, এ কারণে। এখানে প্লাজমা ভলিউম অ্যালকোহলিক এলিভেট থাকতে পারে, সমস্যা না। পেশেন্টের প্লেটলেট কাউন্ট এবং ডাব্লিউসি কাউন্ট কেমন আছে?
বেশি। গেজবক্স সিনড্রোম যেটা, সেটাতে বাড়লে শুধুমাত্র হেমাটোক্রিট বাড়বে বা হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন বাড়তে পারে, বাট সেখানে ডাব্লিউসি প্লেটেড কাউন্ট এগুলো বাড়ার কথা না। সেকেন্ড একটা দেওয়া আছে লিউকোসাইট অ্যালকালাইন ফসফেটেস। লিউকোসাইট অ্যালকালাইন ফসফেট এটাও ইম্পর্টেন্ট। এটা ইউজুয়ালি ইসে কম থাকে, সিএমএল এর কম থাকে, আর পলিসিস্টেম পেশেন্টে বেশি থাকে। আচ্ছা, গেজবকে কি অ্যালকোহল ছিল? এটা আমার এক্স্যাক্টলি মনে নাই। স্মোকিং ছিল, ডায়াবেটিক্স ছিল, ওবেসিটি না কি যেন ছিল, হাইপারটেনশন ছিল। অ্যালকোহল কি ছিল ওখানে? গেজবকে আমার যতটুকু মনে আছে যে ওখানে অ্যালকোহল সম্মত ছিল না। একটা হচ্ছে স্মোকিং, হাইপারটেনশন, তারপর ডায়াবেটিক্স, ওবেসিটি। আর প্লাজমা ভলিউমটা এখানে ইম্পর্টেন্ট হচ্ছে, প্লাজমা ভলিউম সেকেন্ডারি এক্সক্লুড করার জন্য, ওবেসিটি নাই না। এটা দেখে নিন তাহলে, আমার এই তিনটা মনে আছে, বাকিগুলো মনে নেই। এটা প্রাইমারি পলিসাইথেমিয়া। গাউট হয়েছে এখানে, যদিও বলা হয়েছে যে এক্সেস অ্যালকোহলের কারণে, তবে এখানে মোস্ট লাইকলি পলিসাইথেমিয়ার কারণে গাউটের সম্ভাবনা বেশি। A patient with kidney failure presents with worsening anemia. Which one of the following is the most likely cause? Excellent. Erythropoietin deficiency. Later এর আগে এফসিএস একবার প্রশ্ন আসছে, সিকেরি পেশেন্টের মোস্ট কমন কজ অফ অ্যানিমিয়া। Which one of the following is the most likely cause of a raised white cell count? A 60-year-old woman had her hip replaced for osteoarthritis 2 months ago. She is referred because of a persistently elevated and rising white cell count, which since the procedure. She has rehabilitated well from the operation, but is still feeling tired. There are no other symptoms on examination. Only positive findings is 2 centimeter splenomegaly. Blood pressure is as follows: hemoglobin 10.5 gram per deciliter, WC1 32K, blast 3%, promyelocyte 5%, myelocyte 35%, metamyelocyte 15%, neutrophil 40%, eosinophil 2%, basophil 1%, platelet 532K. তাহলে 60-year-old পেশেন্ট, স্প্লেনোমেগালি আছে, হিমোগ্লোবিন কম, ডাব্লিউবিসি এন্ড প্লেটলেট বেশি। ডাব্লিউবিসি মধ্যে টি ডোমেন সেল আছে, মাইলোসাইট এন্ড নিউট্রোফিল। তাহলে টিপিক্যাল সিনারিও ফর ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। মাইলোফাইব্রোসিস না কেন? আচ্ছা, অ্যাকুট মাইলয়েড লিউকেমিয়া না কেন এটা তো বুঝতে পারছি, ব্লাড সেলটা কম আছে, মাত্র 3%। মাইলোফাইব্রোসিস এবং ক্রনিক লিম্ফোসাইটিক অ্যানিমিয়া দুটো না কেন? লিউকোএরিথ্রোব্লাস্টিক না। লিউকোএরিথ্রোব্লাস্টিক বলতে কি বোঝায়? মাইলোফাইব্রোসিস তো অর্গানিক্যাল থাকবে, সিএমএলও ওই স্প্লেনোমেগালি থাকবে, মাইলোফাইব্রোসিস স্প্লেনোমেগালি থাকবে। ইমেসু রেড ব্লাড সেল বেশি আসবে। হ্যাঁ, এখানে তো প্রিমেসু সেল বেশি আছে, প্রোমাইলোসাইট আছে, মাইলোসাইট আছে, মেটামাইলোসাইট আছে, এগুলো তো ব্লাডে থাকার কথা না।
সিএমএল এর পিবিএফ ফাইন্ডিংস কেমন থাকে? সিএমএল এর পিবিএফ ফাইন্ডিংসের টিপিক্যাল একটা ফিচার হচ্ছে এখানে অল গ্রানুলোসাইড সিরিজগুলো বাড়ে। গ্রানুলোসাইড সিরিজের মধ্যে যেগুলো আছে প্রোমাইলোসাইড, মাইলোসাইড, মেটামাইলোসাইড, এরপর প্লেটলেট, এগুলো সবই বাড়বে। এর সাথে কি থাকবে? প্রিডোমিনেন্ট থাকবে হচ্ছে নিউট্রোফিল অ্যান্ড হচ্ছে মাইলোসাইড, এই সিরিজগুলো, এগুলো বেশি প্রিডোমিনেন্ট থাকে। তো এটা হচ্ছে টিপিক্যাল ফিচার্স। আর মাইলোফেবিস যেগুলো থাকে সেটা এরকম নিউট্রোফিল, মাইলোসাইড এগুলো প্রিডোমিনেন্ট এরকম থাকবে না। আর মাইলোফেবিস পেশেন্টগুলো ইউজুয়ালি হচ্ছে ম্যাসিভ স্প্লেনোমেগালি থাকে। সিমেলও থাকতে পারে। আর মাইলোফেবিস ইউজুয়ালি হচ্ছে সাইটোপেনিয়া প্রেজেন্ট করে। ইউজুয়ালি এখানে ডাব্লিউসিএম কত? 32K। মাইলোফেবিস পেশেন্টগুলো ইউজুয়ালি সাইটোপেনিয়া প্রেজেন্ট করে। ডাব্লিউসিএম কম থাকবে, প্লেটলেট, হিমোগ্লোবিন সবই কম থাকবে। সিএমএল হচ্ছে পলিসাইথেমিয়া, দুইটাতে হচ্ছে মাইলোপলিভাইডের ডিসঅর্ডার। আলাদা করবো কিভাবে আমরা? শুধু যদি সিবিসি কাউন্ট দেওয়া থাকে, পিবিএফ না দেওয়া থাকে, ডায়াগনোস সিনারিওর ক্ষেত্রে লিউকোরিয়াক্সোব্লাস্টিক। আচ্ছা, মনে করেন একটা পেশেন্টের সিনারিও দিয়ে দিলাম আমি, 60-year-old পেশেন্ট, প্রেজেন্ট করছে লিথার্জি উইকনেস এগুলো আছে, পেশেন্টের হচ্ছে যে স্প্লেনোমেগালি আছে, সাথে সিবিসি রিপোর্ট আছে, হিমোগ্লোবিন, ডাব্লিউবিসি, প্লেটলেট দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই, এইটুকু সিনারি। কজ, কিসের কজ থাকবে? প্রাইমারি পলিসাইথেমিয়া। শুধু সিবিসি কাউন্ট দিয়ে কি পলিসাইথেমিয়া সেম আলাদা পসিবল কিনা? কারণ এই ধরনের প্রশ্ন পরীক্ষা থাকবে এবং সেখানে কম্পিটিশন বেশি হয় আর কি। শুধু সিবিসি দেখে আমরা কি আলাদা করতে পারবো কিনা? হিমোগ্লোবিন হাই থাকবে কোনটাতে? পলিসাইথেমিয়াতে। আর সিএমএল এ? সিএমএল এ হিমোগ্লোবিন কেমন থাকবে? আচ্ছা, এটা দেখানোর জন্য মেনলি করা এই দুইটা সিনারিওতে আমার পাশাপাশি দেখেন, মানে এটা আরো একটু কঠিন করা যাইতে পারে, মানে কঠিন না করে জাস্ট একটু দেখি। এটা হচ্ছে পলিসাইথেমিয়া সিবিসি, হিমোগ্লোবিন কেমন আছে? 19 গ্রাম পার ডেসিলিটার। ডাব্লিউবিসিও বেশি, প্লেটলেটও বেশি। চাইলে এই সিনারিওতে ডাব্লিউবিসি আরো বাড়াই দেওয়া যেতে পারে, এখানে আমরা 22 করে দিতে পারি। প্লেটলেটস এখানে 5 লাখ করে দিতে পারি। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ডাব্লিউবিসি বেশি, প্লেটলেট বেশি, হিমোগ্লোবিন বেশি। এটা হচ্ছে পলিসাইথেমিয়া সিনারিও। এবার আমরা সিএমএল এর সিনারিওতে। সিএমএল এ ডাব্লিউবিসি কেমন আছে? অবশ্যই বেশি আছে। প্লেটলেট কত আছে? 5.5 লাখ, বেশি। হিমোগ্লোবিন কত? 10.5 গ্রাম পার ডেসিলিটার।
পলিসাইথেমিয়াতে সবসময় হিমোগ্লোবিন বেশি থাকবে, সিএমএল এর পেশেন্টের অলমোস্ট অলওয়েজ হিমোগ্লোবিন কম থাকবে। তাহলে এখন থেকে হেমাটোলজির প্রশ্নগুলো সলভ করবেন, সিএমএল এবং পলিসাইথেমিয়া দুইটা সিনারিও দেখলে সবসময় হিমোগ্লোবিনটা চেক করবেন। ডাব্লিউবিসি কাউন্ট, প্লেটলেট কাউন্ট দুইটাতে বাড়তে পারে, যদিও সিএমএল ডাব্লিউবিসি কাউন্ট অনেক বেশি থাকে, কিন্তু আর্লি সিএমএল এর সিনিয়র থাকলে সেক্ষেত্রে ডাব্লিউবিসি কাউন্ট 30-32 এরকম থাকতে পারে, যেটা পলিসাইথেমিয়াতে পাওয়া যেতে পারে। বাট হিমোগ্লোবিন এটা সিএমএল এ কখনো আপনি বেশি পাবেন না, পলিসাইথেমিয়াতে সবসময় বেশি থাকবে। আর যদি আদৌ প্রশ্ন কঠিন হয় সেক্ষেত্রে দেখবেন হেমাটোক্রিট। হেমাটোক্রিট বেশি মানে এটা অলমোস্ট অলওয়েজ পলিসাইথেমিয়া। সিএমএল, এসেনশিয়াল থ্রোম্বোসাইথেমিয়া এগুলোতে কখনো হেমাটোক্রিট বাড়ে না। তাহলে হিমোগ্লোবিনটা খেয়াল রাখতে হবে সবসময়। A 40-year-old woman is referred to the hematology clinic having suffered a second episode of deep venous thrombosis. She has experienced a previous episode within the last 3 years. Which of the following is not seen in association with antiphospholipid antibody syndrome? তার মেইন কথা হচ্ছে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনের জন্য কোনটা ট্রু না। অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডিতে তো এটা অ্যান্টিকার্ডিওলিপিন থাকবে, তো অ্যান্টিকার্ডিওলিপিন থাকবে, বিটা 2 গ্লাইকোপ্রোটিন থাকবে, তারপর লুপাস অ্যান্টিকোগুল্যান্ট, এগুলো সবই পজিটিভ থাকবে। তাহলে এটা প্রথমে বাদ, বাকিগুলা পজিটিভ বিডিএল টেস্ট। ফলস পজিটিভ বিডিএল টেস্টের একটা কজ হচ্ছে এপিএস, যে কারণে ভিডিএল টেস্ট এগুলো হচ্ছে নন স্পেসিফিক টেস্ট। ভিডিআরএল আর একটা কিছু না, আরপিআর নন স্পেসিফিক, কোনো যাতে ফলস পজিটিভ হইতে পারে। তাহলে এটাও বাদ। বাকি 3টা অপশন আছে। থ্রোম্বোসাইটোপেনিয়া, একটু আগে আমরা বলছিলাম যে প্লেটলেট কম থ্রোম্বোটিক ম্যানিফেস্টেশন, 5টা কজ বলছিলাম, এর মধ্যে একটা হচ্ছে এপিএস। আচ্ছা, 2টা অপশন বাদ আছে। তাহলে অ্যান্সার হচ্ছে প্রলং পিটি। অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোমের ক্ষেত্রে এবিলিটি প্রলং থাকতে পারে, থ্রোম্বোসাইটোপেনিয়া থাকতে পারে, অ্যান্টিকার্ডিও অ্যান্টিবডি তো পজিটিভ থাকবেই, ভিডিএল টেস্ট ফলস পজিটিভ হতে পারে। তাহলে পিটি কখনো প্রলং হবে না। আচ্ছা, এপিজিটি প্রলং মানে কি ইন্ডিকেট করে? এটা ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি। ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হলে পেশেন্টের ব্লিডিং হওয়ার কথা নাকি থ্রোম্বোস ফর্মেশন হওয়ার কথা? যেসব পেশেন্টের ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকে তারা কি নিয়ে প্রেজেন্ট করে? ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করে। এপিএসএ ম্যানিফেস্টেশনে কি ব্লিডিং এর কথা বলা আছে? এটা আপনাদের জন্য আজকে পড়া থাকলো, খুব ইন্টারেস্টিং, এটা দেখে নেবেন যে এপিএসএ পেশেন্টের এপিডিটি বেশি কিন্তু কেন ব্লিডিং হয় না। তাহলে এপিডিটি প্রলংডার কারণ কি? আর এপিডিটি যদি প্রলংড হয় তাহলে ব্লিডিং কেন হচ্ছে না? পেশেন্টরা তো থ্রোম্বাস নিয়ে প্রেজেন্ট করে, আর্টেরিয়াল থ্রোম্বাস বা ভেনাস থ্রোম্বাস এগুলো নিয়ে। ফ্যাক্টর 13 ডেফিসিয়েন্সি, তাহলে ব্লিডিং হওয়ার কথা। এই পেশেন্টগুলোতে ব্লিডিং হয় না, মিসক্যারিয়াস হয়, এটা হচ্ছে যে ইস্কেমিয়া হওয়ার কারণে, অবস্ট্রাকশন হওয়ার কারণে, সার্কুলেশনে হ্যাম্পার হওয়ার কারণে। আচ্ছা, এটা দেখে নিন, না হলে আমরা পরের ক্লাসে বলবো, সমস্যা নেই। আচ্ছা, পিটি এফটিটি এগুলো নিয়ে একটু কনফিউশন হতে পারে। পিটিতে আমরা কোন পাথওয়ে দেখি? এক্সট্রিনসিক পাথওয়ে, ইন্ট্রিনসিক পাথওয়ে? এক্সট্রিনসিক পাথওয়ে। আর এপিটি দেখি ইন্ট্রিনসিক পাথওয়ে। এক্সট্রিনসিক পাথওয়ের মোস্ট ইম্পর্টেন্ট ক্লটিং ফ্যাক্টর কোনটা? ফ্যাক্টর 7। ইন্ট্রিনসিক ফ্যাক্টর 8।
9 এর সাথে 11 যোগ করতে পারেন। আর কমন পাথওয়েতে কোন কোন ফ্যাক্টর ইনভলভমেন্ট থাকে? 1 2 5 10। তাহলে কোনো পেশেন্টে যদি 1 2 5 10 এগুলোর কোনো ডেফিসিয়েন্সি থাকে, তাহলে সেক্ষেত্রে এক্সটেন্সিভ কমন পাথওয়ে হ্যাম্পার্ড হবে, ফলে এক্সটেন্সিভ পাথওয়ে ইনটেন্সিভ পাথওয়ে দুইটাতে সমস্যা হবে, পিটিএপিডিতে দুইটাই বাড়বে। অথবা কোনো পেশেন্ট যদি মাল্টিপল ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয়, সেক্ষেত্রেও পিটিএপিডিটি বাড়বে। একটা এক্সাম্পল আছে ডিআইসি। ফ্যাক্টর 7 যদি হ্যাম্পার্ড হয় বা ফ্যাক্টর 7 ডেফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে পিটিটা বেশি বাড়ে। এর পরীক্ষার জন্য খুবই ক্লাসিক্যাল এক্সাম্পল আছে ওয়ারফেরিন। ওয়ারফেরিন কোন কোন ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস ইনহিবিট করে? ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর কি কি আছে? 2 7 9 10। সেটা কনফিউশন হওয়া যাবে না। 2 7 9 10 এগুলোকে ইনহিবিট করে, ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস ইনহিবিট করে। এর মধ্যে সব থেকে বেশি এফেক্টেড আছে ক্লটিং ফ্যাক্টর 7টা, যে কারণে এখানে পিটিটা বেশি হ্যাম্পার্ড হয়, পিটিটা বেশি বাড়ে। বাট যেহেতু 2 9 10 কে ইনহিবিট করে, পিটু চাইলে অনেক সময় বাড়তে পারে, বাট সেটা প্রিডোমিনেন্ট না। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পিটিটা, যেহেতু 7টা বেশি ইম্পর্টেন্ট এখানে। অপরদিকে হিসে যেটা হেপারিন, যেগুলা হেপারিনগুলোর ক্ষেত্রে ইনটেন্সিভ পাথওয়েটা বেশি হ্যাম্পার্ড হয়, যে কারণে আনফ্র্যাকশন হেপারিন যেটা, সেখানে এপিটিটি বেশি বাড়ে। লো মলিকুলার হেপারিনের ক্ষেত্রে আমরা একটু পড়লাম কি করে, অ্যান্টিথ্রম্বিন ডিপেন্ডেন্ট ফ্যাক্টর 2 এবং ফ্যাক্টর 10 কে ইনহিবিট করে। এগুলোর ক্ষেত্রে খুবই স্পেসিফিক ফ্যাক্টর ইনহিবিট করে, ফ্যাক্টর 10 এ, যে কারণে এখানে আসলে কোনোটা খুব বেশি বাড়ে না। আচ্ছা, ফ্যাক্টর 2 7 9 এবং 10 এইগুলো আসলে অ্যাক্টিভেট হওয়ার জন্য এটা সম্ভবত কার্বন হওয়া লাগে। এটার জন্য যে এনজাইম দরকার হয়, এটা হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট। এবং ভিটামিন কে অ্যাক্টিভেট করার জন্য যে এনজাইম দরকার, সেটাকে মেনলি ওয়ার্ফারিন ইনহিবিট করে। তাহলে এনজাইম নামগুলো আসলে মনে রাখার দরকার নেই। একটা হচ্ছে কার্বক্সিলেজ এনজাইম সম্ভবত, আর একটা হচ্ছে যে সম্ভবত হাইড্রোক্সিলেজ এনজাইম। তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ওয়ার্ফারিন যে এনজাইমটাকে ইনহিবিট করে, ইনহিবিট করার কারণে ভিটামিন কে টা অ্যাক্টিভেট হতে পারে না। ভিটামিন কে অ্যাক্টিভেট হওয়ার কারণে 2 7 9 10 অ্যাক্টিভেট হওয়ার যে এনজাইমগুলো, সেগুলো অ্যাক্টিভেট হতে পারে না। মানে মেনলি হ্যাম্পার্ড আছে 2 7 9 আর 10। কার্বক্সিলেজ এনজাইম হচ্ছে পরেরটা, আগেরটা আমার নিজের মনে নাই, এখানে আরেকটা এনজাইম আছে। তাহলে 2 7 9 10 এই রিলেটেড আরো দুইটা ইনফরমেশন বলছিলাম মনে রাখার জন্য। একটা হচ্ছে 3 7 9 10, আর একটা হচ্ছে 5 7 9 10। প্যারাসিম্পেথেটিক ক্র্যানিয়াল নার্ভ কি কি আছে? প্যারাসিম্পেথেটিক ফাইবার আছে 3 7 9 10। আর 5 7 9 10 কোনটা? তাহলে বোথ মোটর অ্যান্ড সেন্সরি, মানে মিক্সড যেগুলো, সেগুলো হচ্ছে 5 7 9 10। আর 3 7 9 10 হচ্ছে প্যারাসিম্পেথেটিক ফাইবার্স, 2 7 9 10 হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট কোল্ডিং ফ্যাক্টর। তাহলে একটু মিল করে করে একটু মাঝে মাঝে মনে রাখার চেষ্টা করবেন, নাহলে আবার পরীক্ষায় মনে থাকবে না। আচ্ছা, এটা আমাদের লাস্ট প্রশ্ন। এটাও খুবই ইম্পর্টেন্ট টপিক, বেশ কেমাসি পরীক্ষার জন্য খুব কমনলি আসে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ হিজ সিভিয়ার অ্যানিমিয়া? An 18-year-old man who is known to have hereditary spherocytosis
comes to emergency department with severe lethargy, palpitation, shortness of breath, which has developed over the past few days. He has suffered from mild anemia over the past few years and is planning to undergo splenectomy. He reports that before becoming short of breath, he suffered from symptoms of a non-specific viral illness. On examination, he looks pale. Abdominal palpation reveals significant splenomegaly. Investigation reveals low hemoglobin, low platelet, সিআরপি বেশি, বাকি সব নর্মাল। অ্যান্সার হচ্ছে এক্সেলেন্ট, পারভাইরাস বি19। তাই এটা খুবই শর্টগুলো হচ্ছে, যদি হেমাটোলজি কোনো প্রশ্ন দেখেন যে পেশেন্ট অ্যানিমিয়া আছে বা সাইটোপেনিয়া আছে, কোন ভাইরাস হয়েছে, এ ধরনের প্রশ্ন আসছে, তাহলে এটা পারভাইরাস বি19। এমআরসিপি বা এফসিস যেগুলো প্রশ্ন আসে এগুলো সবই পারভাইরাস বি19 রিলেটেডই থাকে। পারভাইরাস বি19 কি করে? এটা হচ্ছে যে বোন ম্যারো সাপ্রেশন করে, পয়সিভাস বোন ম্যারো থেকে সেল প্রোডাকশন এগুলোকে ইনহিবিট করে। যেসব পেশেন্টের আগে থেকে কোনো একটা হিমোলাইটিক ডিজিজ আছে, হেমাটোলজিক ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো আরো বেশি হয়, যেমন সিকল সেল ডিজিজ, তারপর হচ্ছে হেরিটারি স্পেসাইটিস, এগুলো পেশেন্টের ক্ষেত্রে। তাহলে কোনো পেশেন্ট যদি দেখেন হেরিটারি স্পেসাইটিস বা সিকল সেল ডিজিজ ডায়াগনোসড, এর সাথে একটা ভাইরাল ইলনেস হয়েছে, এখন পেশেন্টের হিমোগ্লোবিন র্যাপিডলি ফল করতেছে, অথবা পেশেন্ট প্যানসাইটোপেনিয়া ডেভেলপ করছে, কোন ভাইরাস হয়েছে? তাহলে অ্যান্সার হচ্ছে পারভাইরাস বি19। খুবই টিপিক্যাল একটা সিনারিও। এখান থেকে একটা যেটা আসতে পারে পরীক্ষার প্রশ্ন, সেটা হচ্ছে এখানে যদি রেটিকুলোসাইট কাউন্ট করি, রেটিকুলোসাইট কাউন্ট কেমন থাকবে? বেশি থাকলে তো জিজ্ঞাসা করতাম না। তাহলে হেরিটারি স্পেরোসাইটোসিস, এটা হচ্ছে হেমোলাইটিক ডিজিজ, এখানে রেটিকুলোসাইট কাউন্ট ইউজুয়ালি বেশি থাকে। বাট যখন পারভাইরাস বি19 দিয়ে ইনফেকশন হবে, তখন পেশেন্টের ব্লাড অ্যাপ্লাস্টিক ক্রাইসিস ডেভেলপ করে, বোন ম্যারো প্রোডাকশন কমে যায়, রেটিকুলোসাইট কাউন্ট কি হবে তাহলে? কমে যাবে। তাহলে এটাও দেখবেন যে ইসে লেখা আছে, পারভাইরাস বি19 ওখানে লেখা আছে, আবার সিকল সেল ডিজিজ ওখানে লেখা আছে। এই ডিজিজগুলোতে রেটিকুলোসাইট কাউন্ট অলমোস্ট অলওয়েজ বেশি থাকে, আনলেস পেশেন্টে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস ডেভেলপ করে ডিউ টু পারভাইরাস বি19, সেই ক্ষেত্রে রেটিকুলোসাইট কাউন্টটা কম থাকবে। তাহলে এটা অনেক সময় পরীক্ষা ক্লু দেওয়া থাকতে পারে আলাদা করে। তাহলে হিমোলাইটিক ডিজিজ রেটিকুলোসাইট কাউন্ট বেশি থাকে, বি19 দিয়ে ইনফেকশন হলে যখন অ্যাপ্লাস্টিক ক্রাইসিস ডেভেলপ করে রেটিকুলোসাইট কাউন্টটা কমে যাবে। ওকে, আমাদের আর প্রশ্ন নেই, আজকে এগুলোই ছিল। আজকে ডিসকাশন থেকে কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, না হলে আজকে এই পর্যন্তই, অনেক লম্বা ক্লাস হয়ে গেছে। কারোর কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।